আজকে আমরা ক্লাস 8-এর ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ক্লাস 8-এর ফার্স্ট চ্যাপ্টারে কি আছে তা দেখে নিই। তো তোমাদের এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে। আমি প্রথমে চ্যাপ্টার 1 ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম এটা নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। আমাদের এই পৃথিবীতে অনেক ধরনের প্রাণী আছে, ছোট প্রাণী, বড় প্রাণী। বিভিন্ন ধরনের প্রাণীকে মিল এবং অমিল রয়েছে। এসব প্রাণী ছোট অ্যামিবা হতে পারে কিংবা বড় আকৃতির তিমি হতে পারে। বিভিন্ন পরিবেশে বেড়ে ওঠা বিভিন্ন প্রাণীর জীববৈচিত্র্য ভিন্ন হয়ে থাকে। তাহলে এই সুবিশাল প্রাণী জগৎ সম্পর্কে তোমার বিস্তারিত ধারণা নিতে হলে তোমাকে অবশ্যই ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম সম্পর্কে জানতে হবে। তো এখানে আমার প্রশ্ন আসবে, ক্লাসিফিকেশন অফ কিংডম, হোয়াট ইজ ক্লাসিফিকেশন অফ কিংডম? তো তুমি লিখবে, টু গেইন নলেজ অফ দ্য অ্যানিমাল কিংডম ইজিলি, its systematic arrangement is necessary and the method is known as classification. Classification make the way easy to gather knowledge about animal kingdom. তাহলে যদি বলে ক্লাসিফিকেশন কাকে বলে, তুমি লিখবে, টু গ্যাদার অফ দ্য অ্যানিমালস কিংডম ইজিলি, its systematic arrangement is necessary and the method is called as classification. আর ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম বললে লাস্ট লাইনটা হবে। এবার ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম সম্পর্কে বিস্তারিত জানা যাক। তোমরা প্রথমেই এই টপিকটা পড়ে ফেলবে। আমি ক্লাসিফিকেশনের জন্য যারা অবদান রেখেছেন তাদেরকে নিয়ে বলি। তারা হচ্ছে এরিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক। ক্যারোলাস লিনিয়াস ইজ কল্ড দ্য ফাদার অফ টেক্সোনমি। এবার উনি টেক্সোনমিকে দুইটা পার্টে বিভক্ত করেন। উনি নাম দেওয়ার ক্ষেত্রে প্রথমটাকে দেন জেনাস, পরেরটার নাম দেন স্পেসিস। তাহলে তুমি যদি কোনো একটা প্রাণীর সায়েন্টিফিক নেম লিখতে চাও তাহলে তোমার দুইটা পার্ট অবশ্যই থাকতে হবে, যা অবশ্যই ল্যাটিন হতে হবে। ইংরেজিতে আমরা ধরো বলি ম্যান, মানুষ, আর এর সায়েন্টিফিক নেম হবে হোমো স্যাপিয়েন্স। হোমো হচ্ছে জেনাস, স্যাপিয়েন্স হচ্ছে স্পেসিস। তাহলে ম্যানের সায়েন্টিফিক নেম হোমো স্যাপিয়েন্স। একইভাবে অন্যান্য প্রাণীর সায়েন্টিফিক নেম আছে যেগুলো তোমাকে লিখতে হবে। এই কলামটা আমি তোমাদের জন্য করে দিচ্ছি না, তোমরা যদি চাও অবশ্যই আমাকে জানাতে পারো। তাহলে আমরা কিভাবে সায়েন্টিফিক নেম লিখতে হয় সে সম্পর্কে হালকা ধারণা পেলাম। এবার চলে যায় ক্লাসিফিকেশন অফ কিংডম। অ্যানিমেলিয়াকে কিভাবে ভাগ করা হয়েছে। অ্যানিমেলিয়াকে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মালাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটাতে ভাগ করেছে। কর্ডাটাকে আবার ভাগ করেছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, তিনটাতে। ভার্টিব্রাটাকে আবার ওরা কয়েকটি ভাগে ভাগ করেছে, যা হলো সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকটিস, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। এভাবে উনি ক্লাস পর্যন্ত বিভক্ত করেছেন। কিংডম, ফাইলাম, সাবফাইলাম, ক্লাস, এভাবে উনি বিভক্ত করেছেন। তো আমি প্রথমে ফাইলাম পরিফেরা এটা নিয়ে আলোচনা করব। যদি পরিফেরা থেকে প্রশ্ন করা হয়, তুমি পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ, স্পঞ্জেলিয়া। এই চিত্রটা তোমাকে অবশ্যই আঁকতে হবে। তুমি স্পঞ্জেলিয়ার জায়গায় অন্য কোনো চিত্রে আঁকতে পারো, তবে বায়োলজিতে যখন তুমি পর্বগুলো সম্পর্কে লিখবা, পরিফেরা, নিডারিয়া, প্রত্যেকটির বৈশিষ্ট্যের সাথে পাশে তোমাকে অবশ্যই চিত্র আঁকতে হবে, তাহলেই তুমি পরীক্ষায় নাম্বার পাবে। চিত্রর পর যদি পারো লেভেলিং করতে পারো, নিচে প্রাণীটির নাম লিখে দিতে পারো। তাহলে এক্ষেত্রে তুমি এই চিত্রটা দেখতে পাচ্ছ, এর কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে যে পাত্রটি তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পঞ্জেলিয়া। এটা হচ্ছে
এর বডিতে অনেকগুলো ছিদ্র থাকে। এই ছিদ্রের মাধ্যমে তারা খাবার গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে। আর এখানে কোনো সুগঠিত টিস্যু থাকে না, অর্গান থাকে না, তন্ত্র থাকে না, অঙ্গ থাকে না। পুরী ফেরার পর আমি চলে যাচ্ছি নিডারিয়াতে। নিডারিয়াও আসলে অবশ্যই তোমাকে চিত্র আঁকতে হবে। ওরা যেই চিত্রটা দিয়েছে ওটা হচ্ছে হাইড্রার চিত্র। নিডারিয়াতে অনেক প্রাণী রয়েছে, যে কোনো চিত্র আঁকলেই হবে। ওরা হাইড্রা দিয়েছে, হাইড্রাই দিতে হবে এমন কোনো কথা নেই। তুমি চাইলে অন্য চিত্র আঁকতে পারো। নিডারিয়ার পর্বে যে কোনো প্রাণী আঁকা যেতে পারে, তবে চিত্র অবশ্যই তোমাকে আঁকতে হবে। পাশে যদি সম্ভব হয় লেবেলিং করতে হবে, আর যদি না পারো তাহলে জাস্ট নামটা লিখে দিলেই হবে। তাহলে এই নিডারিয়া যদি আসে তাহলে তোমরা তো পারবেই। বডি কনসিস্ট অফ 2 এমব্রায়োটিক লেয়ার্স, তার মানে এখানে 2টা লেয়ার থাকে। বাইরেরটার নাম অ্যাক্টোড্রাম এবং ভেতরেরটার নাম এন্ডোড্রাম। অ্যাক্টোড্রামে নিডোপ্লাস্ট থাকে, যার সাহায্যে শিকার করতে পারে। এবার পরের পর্ব চলে যাই। পরের পর্বটা হচ্ছে ফাইলাম প্লাটিহেলমিনথেস। এইটা হচ্ছে যকৃৎকৃমি এবং ফ্রিতাকৃমি নিয়ে। তো এখানে 2টা চিত্র আছে, প্রথমটা হচ্ছে যকৃতের কৃমি, পরেরটা হচ্ছে ফ্রিতাকৃমি। The lifestyle of the member of this phylum is very colorful. এর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো চলো দেখে নিই। বডি ফ্ল্যাট, বাইসেক্সুয়াল অ্যান্ড মোস্টলি প্যারাসাইটিক। তাহলে এরা হচ্ছে চ্যাপ্টা, উভয়লিঙ্গ এবং পরজীবী। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে এরা অন্তঃপরজীবী বা পরপরজীবী হিসেবে বেঁচে থাকে। এদের বডিটা পুরো কিউটিকল দ্বারা আবৃত থাকে। এদের চোষক এবং আংটি থাকে। তাহলে এই কয়েকটা বৈশিষ্ট্য আমি বললাম। আর শেষেরটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ। তো এভাবে চিত্র সাহায্যে কয়েকটা বৈশিষ্ট্য তুমি লিখে দিবে। এবার হচ্ছে নেমাটোডা পর্ব নিয়ে বলা যাক। নেমাটোডার মধ্যেও তোমাকে প্রথমে চিত্র এঁকে তারপর বৈশিষ্ট্যগুলো লিখে দিতে হবে। নেমাটোডার মধ্যে যে চিত্রটা দেয়া হয়েছে এটা হচ্ছে কৃমি, এটা হচ্ছে গোল কৃমি, রাউন্ড ওয়ার্ম, যেটা মানুষের বডিতে থাকে। আর এই কৃমির সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত। বৈশিষ্ট্যগুলোও তাহলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে, কারণ কৃমি তো সবাই দেখেছই, সাদা কালারের হয়ে থাকে, মানুষের বডিতে বসবাস করে এবং কিছু ক্ষতি সাধন করে। এর বৈশিষ্ট্যগুলো দেখা যাক। তাহলে এর কিছু বৈশিষ্ট্য তো আমরা জানি। এদের পৌষ্টিকতন্ত্র কমপ্লিট, মানে সম্পূর্ণ। মাউথ অ্যানাস প্রেজেন্ট, রেসপিরেটরি সিস্টেম অ্যাবসেন্ট, জেনারেলি ইউনিসেক্সুয়াল। তুমি পুরুষ আর স্ত্রী ওয়ার্মকে আলাদা করতে পারবা। তাহলে পরবর্তী পর্ব হচ্ছে অ্যানিলিডা। তোমরা যোগ, ক্যাচো এগুলো তো দেখেছই। যোগ হচ্ছে যেটা রক্ত চুষে, মানে তোমার বডিতে বন্যা টন্যা হলে মনে নেই যে বডিতে কিছু যোগ ধরে রক্ত খায়। আর আরেকটা হচ্ছে ক্যাচো। ক্যাচোটা হচ্ছে ওই চাষবাস করার সময় মাঠে ঘাটে দেখবা এই টাইপসেরই হয়ে থাকে। তো তোর যদি অ্যানিলিডা আসে তাহলে চিত্রটা এঁকে এই বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। তো এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে ইচ সেগমেন্ট কন্টেন্স সিটা দ্যাট হেল্পস ইন লিকোমোশন। তাহলে চলনের ক্ষেত্রে এই সিটাগুলো তাদেরকে সাহায্য করে থাকে। প্রেজেন্ট অ্যাজ রেসপিরেটরি সিস্টেম। নেফ্রিডিয়া আছে, নেফ্রিডিয়া প্রেজেন্ট অ্যাজ এক্সপেক্টরি সিস্টেম। তাহলে পরবর্তীটাতে চলে যায় আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা তো বাসায় আছেই, তেলাপোকা, প্রজাপতি। তো আর্থ্রোপোডা মাকড়সা, যে কোনো আর্থ্রোপোডার চিত্র একটা এঁকে দিবা। যদি আরশোলার চিত্র কঠিন লাগে বাটারফ্লাই চিত্র কঠিন লাগলে স্পাইডার, এগুলোর চিত্র এঁকে জাস্ট ক্যারেক্টারিস্টিকগুলো লিখে দিবা। উপরে কয়েকটা লাইন চাইলে লিখে দিতে পারো এখান থেকে। তবে ক্যারেক্টারিস্টিক্স আর চিত্রটাই হচ্ছে এখানে মেইন। তো আমি বলি আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো সোজা আছে, পারবা। তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে দেহ বিভিন্ন অংশে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ উপস্থিত রয়েছে। হেড বিয়ারিং এ পেয়ার অফ কমপ্লেক্স কম্পাউন্ড আই অ্যান্ড অ্যান্টেনা। তাহলে
এদের মধ্যে অ্যান্টেনা থাকে আর পুঞ্জাক্ষী থাকে। লাস্টেরটা হচ্ছে দেহ রক্তে পূর্ণ থাকে আর এদেরকে হিমোসিল নামক গহ্বর বলা হয়ে থাকে। তো এভাবে আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো শিখে লিখে ফেলবা। এর মধ্যে রয়েছে চিংড়ি মাছ, তেলাপোকা, প্রজাপতি, কাঁকড়া, এই টাইপসেরগুলা এই আর্থ্রোপোডার মধ্যে পড়বে। মলাস্কাটা হচ্ছে ঝিনুক। মলাস্কাটা তো আমরা জানি এগুলো সমুদ্রে বেশি থাকে আর সমুদ্রে এদের বেশি পাওয়া যায়। সফট বডি, ইউজুয়ালি কভার্ড উইথ হার্ড শেল। বডিটা সফট থাকে আর শক্ত একটা আবরণ দ্বারা আবৃত থাকে। যদি আসে মলাস্কা, পাশে অবশ্যই চিত্র এঁকে ক্যারেক্টারিস্টিকগুলো লিখে দিবা। উপরে চাইলে কিছু অংশ লিখতে পারো, মনে না থাকলে যা মনে থাকবে, যেমন ধরো দে আর মোস্টলি মেরিন অ্যান্ড লিভ ইন ডিফারেন্ট জোন অফ দ্য সি, এই টাইপসের একটা ওয়ার্ড, কয়েকটা লাইন লিখে ক্যারেক্টারিস্টিকগুলো লিখে তারপর চিত্র দিয়ে লেবেলিং করে দিতে পারো। তাহলে টিচার তোমার নাম্বার দিতে বাধ্য থাকবে। আর যদি চিত্র না দাও সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা একটু কমে যাওয়ার আশঙ্কা থাকে। সহজগুলো শিখে নিবা কিছু ইম্পর্টেন্ট চিত্র। তাহলে আমার লাস্টের একটা থাকবে একাইনোডার্মাটা থাকবে হচ্ছে স্টারফিশ, তারা মাছ। আর এদেরকে তো তুমি দেখতেছোই, এরা কাঁটাযুক্ত, কাঁটা থাকে। তারপর দেহকে তুমি 5টা ভাগে ভাগ করতে পারবা। এই জিনিসগুলা ক্যারেক্টারিস্টিকগুলো লিখে দিবা। আর্থ্রোপোডা আর অল মেরিন, এগুলো সবগুলো তুমি সমুদ্রেই পাবা, সামুদ্রিক হয়ে থাকে এই মাছগুলা। এগুলো সমুদ্রের অনেক গভীরে থাকে। তো তারা মাছের চিত্র এঁকে বৈশিষ্ট্যগুলো লিখে নিবা। আসলে বৈশিষ্ট্যগুলো কয়েকবার করে পড়ে লিখে ফেলবা। চিত্রগুলাও সহজগুলো প্র্যাকটিস করবা, যাতে পরীক্ষায় আসলে তুমি চিত্রসহ লিখতে পারো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের উপকারে আসবে। আমি চেষ্টা করছি নিজের ভাষায় বলার। যদি ভুল থেকে থাকে অবশ্যই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আমি যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজকের জন্য অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য। পরবর্তী ভিডিও কোনো টপিকে লাগবে আমাকে অবশ্যই জানিয়ে দিবে। ধন্যবাদ।